শারদীয় শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি 360 ইভেন্ট সেন্টারে আপনাদেরকে। আমাদের সাথে আজকে আমাদের যে বিশেষ অতিথি উপস্থিত আছেন বিএসপিসি ইঙ্ক থেকে স্বপন দা, এবং আমাদের সাথে উপস্থিত আছেন সুরজিৎ রয় এবং ডক্টর স্বপন পল। দাদা, কেমন আছেন আপনারা? হ্যাঁ রহমান ভাই, তুমি কেমন আছো? জি, ভালো আছি দাদা। আর দাদা, আপনি কেমন আছেন? ধন্যবাদ রহমান ভাই, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। তো যেহেতু অনেক রাত, আমরা একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি সময়ের স্বল্পতার কারণে। তো আজকে আমরা জানতে চাইবো দাদাদের কাছ থেকে যে বিএসপিসি ইঙ্ক কীভাবে শুরু হলো, আপনাদের কি প্রত্যয় ছিল, কি উদ্দেশ্য নিয়ে যাত্রা করলেন, এবং সামনে দুর্গাপূজা আসছে। দুর্গাপূজা 28শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, আমি যদি ভুল না বলে থাকি। তো আপনাদের এই পুজোতে কি আপনাদের প্ল্যান, কি করতে চাচ্ছেন, এটাও আমরা শুনতে চাই। আর এর সাথে আরও কিছু প্রশ্ন থাকে যে বিএসপিসি শুধু পূজার সাথেই জড়িত না, বিএসপিসি বাংলা স্কুল এবং আর একটা বিশেষ কালচারাল আর একটা অ্যাভিনিউ রান করছে বিএসপিসি অনেক দিন থেকে। তো আমরা ডিটেলে যাব না, তো আমরা প্রথমেই জানতে চাই দাদা, আপনাদের শুরু কিভাবে বিএসপিসি ইঙ্ক, এটা নিয়ে আমাদেরকে যদি একটু বলেন। থ্যাংক ইউ। ধন্যবাদ রহমান ভাই। আমি এই বিএসপিসির হিস্ট্রিটা এবং জন্মলগ্ন নিয়ে কথা বলার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্বপন পাল দাদাকে বলবো, আর পূজার অংশটা আমি কিছুটা অংশগ্রহণ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে শুরুটা আমাদের এখানে প্রবাসে বাংলাদেশের আমরা যারা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের বিশ্বাসী আমরা যারা রয়েছি, আমাদের প্রথম দিকে তো আসলে 90-এর শুরুর দিকে খুব কম সংখ্যক ছিল, কিন্তু বলতে গেলে 94-95 থেকেই অনেক কটা ফ্যামিলির অস্ট্রেলিয়াতে, বিশেষ করে সিডনিতে আসা শুরু হলো। তারপর থেকেই একটা তাগিদ আসলো যে আমরা বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি, তারা আমরা পারি কিনা একটা কিছু পুজোর আয়োজন করতে। তো সেই সুবাদে কোনো সংগঠনের নাম ছাড়াই প্রথম দিকে এখানে একটা দুটো পুজো আয়োজন করা হয়। আর এই কম সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি এক দুটি সংগঠন এখানে গড়ে ওঠে। এর মধ্যেই এই বাংলাদেশ সোসাইটি ফর কালচার ইনকর্পোরেটেড, যেটাকে বিএসপিসি ইঙ্ক বলা হচ্ছে, তার জন্ম হয় 1996-এ। এটিকে এখানকার ট্রেডিং অফিসে রেজিস্ট্রি করে তারপর এই যাত্রা শুরু হয়, এবং সে থেকে এখনো পর্যন্ত বিএসপিসি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার যে কমিউনিটির যেই সেবা, কমিউনিটির যেই প্রত্যাশা, কমিউনিটির অংশগ্রহণ, এই কাজগুলো বিএসপিসি করে যাচ্ছে। তার মধ্যে সামনে আসছে দুর্গাপুজো। তো এই দুর্গাপুজোর বিষয়ে আমাদের কদিন আগে সাধারণ সভা হলো। সেই সাধারণ সভায় আমাদের নতুন একটি কার্যকরী কমিটি গঠিত হয়। তাতে করে সুরজিৎ রায়, উনি সভাপতি নির্বাচিত হন এবং নতুন কমিটি হয়। তো আমি সুরজিৎ রায় ওনাকে বলবো যে দুর্গাপূজার কি আয়োজন, সেই বিষয়ে উনি একটু আলোকপাত করুন। ধন্যবাদ স্বপন দা, খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। তো আমি ওই দুর্গাপূজার প্রিপারেশন নিয়ে কথা বলার আগে স্বপন দার কথার ধারাবাহিকতায় দুইটা কথা না বললেই নয়। আমি অস্ট্রেলিয়া এসেছি আজ থেকে প্রায় 22 ইয়ার্স আগে এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বিএসপিসি ছিল আমার ফার্স্ট প্ল্যাটফর্ম এজ এন অর্গানাইজেশন, যেখানে আমি নিজেকে ভলান্টারিলি যুক্ত করতে পেরেছিলাম। আজকে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের কমিউনিটি অনেক বড় হচ্ছে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে,
এবং স্থায়ীভাবে এই দেশে বসবাসের সুযোগ পাচ্ছে। তো আমাকে এই অস্ট্রেলিয়ান বহুমাত্রিক সমাজে ভলান্টারি কাজ করার যে প্রথম সুযোগটা দিয়েছিল সেটা হচ্ছে বিএসপিসি, বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার। আমি সেই জন্য সবসময় কৃতজ্ঞ থাকি ওনাদের কাছে, এবং আমি ধন্য মনে করি যে এরকম একটা ভালো সংগঠনের সাথে জড়িত হতে পেরে। সৌভাগ্যক্রমে আমি এইবার আমাকে ওনারা বিএসপিসি প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন, এবং আমি সেই সুযোগটা পেয়ে কমিউনিটির জন্য কিছু করতে পারবো ভলান্টারিলি, সেটা পেয়ে আমি খুব আনন্দিত এবং গর্বিত। যেটা বলছিলেন রহমান ভাই, যে আমাদের পূজা আসছে সামনে, মা দুর্গা দেবী আসছেন, সেই ব্যাপারে আমাদের প্রিপারেশন কি? আপনি জানেন যে দুর্গা পূজা হচ্ছে একটা সার্বজনীন পূজা, সার্বজনীনতা সর্বক্ষেত্রে। এটা ধর্মীয় তাৎপর্য যেরকম আছে, তার পাশাপাশি এটা সামাজিক সাংস্কৃতিক তাৎপর্য অনেক গভীর। ধর্মীয় দিকটা যদি আমরা শুধু বলি, সেটা হচ্ছে যে দেবী দুর্গা হচ্ছে ন্যায়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, নারীর স্বাধীনতা, যেটা আজকে খুবই তাৎপর্যপূর্ণ আমাদের সোশ্যাল লাইফে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমরা দুর্গাপূজার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক মেলবন্ধন এই সিডনির বহুমাত্রিক সমাজে করে থাকি। এখানে আমাদের পরবর্তী জেনারেশন যারা বড় হচ্ছে, তারাও একটা সুযোগ পায় যে পূজায় অংশগ্রহণ করা, ভলান্টারি কাজ করা, পূজার প্রিপারেশনে অংশগ্রহণ করা। তারা তাদের কালচারটাকে তুলে ধরতে পারে, এবং আমরা যারা অনেক আগে এসেছি বা আমাদেরও আগে যারা আসছেন, তারাও সে পুরনো স্মৃতিতে ফিরে যেতে পারে। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম আমরা এইভাবে পূজা করতাম গ্রামের বাড়িতে অথবা আমার ছোট শহরে। এই যে নস্টালজিয়াটা, এটাকে একটা কানেক্ট করা পরবর্তী প্রজন্মের সাথে, আমাদের ঐতিহ্যকে, কৃষ্টিকে, কালচারকে তুলে ধরা, আর তার পাশাপাশি ধর্মীয় তাৎপর্য যেটা আছে সেটাকে ভাবগম্ভীর্য অনুসারে অনুসরণ করা। তো এক কথায় বলতে গেলে দুর্গাপূজার তাৎপর্য আমাদের এই জীবনে অনেক গভীর, এবং স্পেশালি আজকের এই দিনগুলাতে যে আসরিক শক্তি সারা পৃথিবীব্যাপী, সেটার নিধন করার জন্য দেবী দুর্গা আরাধনা আমরা করি, এবং দেবী দুর্গার কাছে আমরা প্রার্থনা করব যেন এই বিশ্বে শান্তি বিরাজ করে। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, খুব ভালোভাবেই বললেন। আমাদের কিছু প্রশ্ন থাকে যে এই যে যারা পিছনে কাজ করছে সবসময় এতদিন ধরে, আপনি বললেন যে প্রায় 22 বছর আগে থেকে আপনার যে সুযোগ হয়েছিল কাজ করার, এই সম্পৃক্ততা, সকলের কাছে আসার যে সুযোগ সোসাইটিতে, এটা নিঃসন্দেহে আপনাকে একটা প্ল্যাটফর্ম, সেটা বিএসপিসি দিয়েছে। তো পরবর্তী প্রশ্নেতে যেতে চাই আমাদের স্বপনদার কাছে, যে দাদা এই যে শুরু থেকে এই যে চলে আসছে, তো এই পুজোতে আপনি সিডনিতে, মানে সিডনি সম্প্রদায়ের কে আপনি কিভাবে দেখেন যে তারা কিভাবে পুজোতে অংশগ্রহণ করছে, এবং সিডনি সম্প্রদায় তারা কিভাবে দেখছে এই পুজোর তাৎপর্যটাকে? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করলেন। আসলে এটা বলতেই হবে যে সিডনিতে বা অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে এই যে দুর্গাপূজাগুলো হচ্ছে, এখানে কত আনন্দে, কত স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছেন। আমাদের এক সময় সিডনিতে একটা, দুটো, তিনটে পুজো হতো, কয়েক বছর ধরে 5-6টা পুজো পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপর 2005 সালের পর থেকে আমাদের এখানে অনেকগুলো পুজো হচ্ছে। গত বছর আমার মনে হয় 22টা পুজো। তো অনেকেই রয়েছেন আমাদের মধ্যে যারা এই 22টার প্রতিটি পুজোতেই তারা সেখানে যাবেন, অংশগ্রহণ করবেন, আনন্দ করবেন। যেটা সুরজিৎ রায় বললেন যে এখানে সমাজ বন্ধন, এখানে একজন আরেকজনকে জানার, বোঝার, এবং এর মাধ্যমে দেখা গেল যে তার পাশের গ্রামের লোকটার সাথে এখানে পরিচয় হয়ে গেল, জানতোই না যে সিডনিতে তার লোকটা থাকে। তো এই যে একটা সুযোগ, এটি সিডনিতে আমার মনে হয় সবাই খুব সুন্দর সদ্ব্যবহার করছেন, এবং এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা একাধিক প্ল্যাটফর্মে তারা অংশগ্রহণ করার এখানে সুযোগ পায়, যার জন্য তাদের যে সাংস্কৃতিক চর্চা, তাদের যে মনন, তাদের যে উপস্থাপনা, তাদের যে আত্মতৃপ্তি, এবং আরও যে সমস্ত বিভিন্ন কারণে তারা এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনে তারা বিরাজ করে, সেই জিনিসটা তারা এখান থেকে নিতে পারে।
সেজন্য সিডনির দুর্গাপূজা সত্যি দিন দিন অনেক বর্ধিত হচ্ছে, এর আমেজ, এর এবং মাহাত্ম্য বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনি পর্যায়ক্রমে বললেন যে কিভাবে আসলে পূজার আগের থেকে এখনের যে ঘটা করে যে সব কিছু হচ্ছে, কিভাবে এটার পরিবর্ধন হচ্ছে আমাদের সোসাইটিতে, কিভাবে এটাকে অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে, এটা বলার জন্য অনেক ধন্যবাদ। আপনার কাছে কি মনে হচ্ছে যে গত কয়েক বছরে সিডনির দুর্গাপূজা কিভাবে পরিবর্তিত হচ্ছে? আমরা যদি 20 বছর আগে থেকে এখন যদি ক্যালকুলেট করি, তাহলে এই পরিবর্তনটাকে আপনি কিভাবে বলবেন? আমি বলবো সুরজিৎ, আপনি বলেন। জি। না, থ্যাংক ইউ স্বপন দা এবং রহমান ভাই। পরিবর্তনটা তো অবশ্যই পজিটিভ। সিডনিতে আমাদের কমিউনিটি বাড়ছে এবং পূজার কলেবরও বাড়ছে। আহ, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা হয় যে সিডনিতে বা বহির্বিশ্বে আমরা প্রোগ্রামগুলো ইউজুয়ালি করে থাকি উইকেন্ডে। সো অনেক উইকডেজ এর মাঝখানে যেহেতু আমাদের পূজার কিছু টাইমিংটা পরে করাটা ডিফিকাল্ট হয়, কিন্তু বিগত কয়েক বছর যাবত দেখছি অনেকগুলো পূজা সংগঠনই উইকডেজ এর মাঝখানেও অ্যাকর্ডিং টু দা আমাদের যে পঞ্জিকা ক্যালেন্ডার অনুসারে সে পূজাগুলা করছে, এবং সেখানে কমিউনিটির উপস্থিতি, সরব উপস্থিতি আমি বলবো খুবই ব্যাপক। আমাদের বিএসপিসির পূজা যেটা আমরা করছি এবার 2 দিন করব, এবং এটার ব্যাপকতা অনেক বেশি এবং প্রতিদিনই ইভেন্ট থাকছে আমাদের। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইগুলাকে টার্গেট করেও আমাদের সিডনিতে আপনি জেনে থাকবেন যে 3 থেকে 4টা শারদ মেলা হচ্ছে। সো প্রত্যেকটা জিনিসই লিঙ্কড। আমি যদি আমার ব্যক্তিগত জীবন বলি, আমার মা গত কয়েকদিন যাবত ফোন করে বলছে কোন পাঞ্জাবিটা তুমি নিবা, কোন টাকা কার মাধ্যমে পাঠাবো বাংলাদেশ থেকে। সো ট্রানজেকশনাল ভ্যালুটাও অনেক। এবং আমরা যারা প্ল্যান করছি যে আজকে যেটা স্বপনদা বললেন যে কয়েক সপ্তাহ ব্যাপী পূজা হয়, তো আমরা এই সপ্তাহে আমাদের সংগঠনের পূজা শেষ করে পরের সপ্তাহে কোথায় কোথায় যাব সেই প্ল্যানগুলো আমরা করি। সো সিডনির লাইফে এটার ইম্প্যাক্টটা অনেক সামাজিক এবং সাংস্কৃতিক। এবং যেটা স্বপনদা বললেন, আমি স্বপনদার সাথে ইকো করব, যে বাচ্চাগুলোও সেই অপরচুনিটি পাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাওয়ার, সে পূজাগুলোতে পার্টিসিপেট করার, সবার সাথে একই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়া যেটা আমরা বলি, এবং স্যাক্রিফাইসিং যে মন মানসিকতা তৈরি হচ্ছে, এটা আই এম শিওর যে তারা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে এবং অন্যান্য জীবন চলার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, খুব সুন্দরভাবেই বললেন যে আসলে কিভাবে কি পরিবর্তিত হচ্ছে। তো এর সাথে আর একটা সম্পূরক প্রশ্ন চলে আসে আমাদের কাছে, যে এই যে ব্যাপক কর্মকাণ্ড যে চলতে থাকে, এই কর্মকাণ্ডের পিছনে কিভাবে এই কাজগুলো হয়? এটা তো ছোটোখাটো একটা কাজ না, এটা 3 দিন 4 দিন 5 দিন পুজোটা হয়, যেখানে পুজো, খাবার দাবার, এছাড়া অনেক কমপ্লায়েন্স, অনেক কিছুর আয়োজন থাকে। এটা মানে বড় একটা প্রজেক্ট চলতে থাকে। তো এই কর্মযজ্ঞটা কিভাবে চলে, কতদিন আগে প্ল্যান করেন, এটা যদি আমাদেরকে বলেন তাহলে দর্শকরা যারা শুনছেন ওনারা হয়তো এর ডেপথটা বুঝতে পারবে যে আসলে কতটা প্ল্যানিং এবং কতটা আপনাদের ডেডিকেশন থাকে এই কাজগুলো করার জন্য। থ্যাংক ইউ। অফকোর্স ইটস এ ভেরি নাইস কোশ্চেন, এবং এটাকে চ্যালেঞ্জিং কোশ্চেন এটাকে অ্যান্সার করার। এটা দুইটা দিকই কাজ করে। একটা হচ্ছে আনন্দময় পরিবেশে আপনি কাজগুলা করা, আর এটার চ্যালেঞ্জ গুলা কি কি, সেই চ্যালেঞ্জটাকে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি ম্যানেজ করা যায়। আপনাকে যদি রহমান ভাই একটু আইডিয়া দিই, যে আমাদের যে পূজাটা হয় বিএসপিসি, সেখানে ধরেন আমরা 2 দিন পূজা করব, 2 দিন আমরা 4টা বেলা ফুড সার্ভ করব, লাঞ্চ ডিনার, এবং প্রতিটা বেলায় আমরা এস্টিমেট করি 700 to 800 পিপল অ্যাট লিস্ট। সো এইটার যে ব্যাপকতা, যে বাজার করা ফ্লেমিংটন থেকে, সবজি বাজার করা, আনুষঙ্গিক গ্রোসারি বাজার করা বিভিন্ন দোকান থেকে, এবং সেগুলি প্রিপেয়ার করা, এটা ট্রিমেন্ডাস কাজ, এবং এটা একটা হুলস্থুল ব্যাপার। সেখানে অ্যাটলিস্ট 30 to 40 পিপলস, 50 পিপলস এজ এ ভলান্টিয়ার কাজ করে। আর তার প্রিপারেশনটা শুরু হয় অ্যাটলিস্ট 4 to 5 উইকস আগে, যেটা হচ্ছে যে আমাদের কি কি জিনিস লাগবে, এস্টিমেশনটা কি, কে বাজারে যাবে, কে ট্রাকটা বুকিং করবে, কে ডেকোরেশনের কাজটা করবে। আহ এই সমস্ত দিকগুলা নিয়ে আমাদের ইসি থাকে। ইসি সেটা নিয়ে পরিপূর্ণভাবে প্ল্যান করে, এবং সেই প্ল্যানেরই অংশ হিসেবে আমরা সাব কমিটি তৈরি করি। প্রত্যেকটা সাব কমিটিতে একজন করে কোঅর্ডিনেটর থাকে, একজন করে এক্সিকিউটিভ কমিটির প্রতিনিধি থাকে, তারা প্রত্যেক মেম্বারকে কন্ট্যাক্ট করে
এবং যে চ্যালেঞ্জটা আসে এই কন্টাক্টের ভিতরে খুব আনন্দ থাকে, কথা বলা যায় দাদাদের সাথে, বৌদিদের সাথে, সবার সাথে। বাট চ্যালেঞ্জ থাকে যে আমরা সবাই এখানে ফুল টাইম কাজ করি, মোস্টলি পারিবারিক জীবন থাকে, বাচ্চাদের কোচিং থাকে, এগুলিকে ম্যানেজ করে আগাতে হয়। আনন্দ বৎসরে বৎসরে ঘুরে আসুক সেই কামনাই থাকে, এবং সেটাকে ম্যানেজ করে আমরা এগিয়ে চলছি। হয়তো সবার সহযোগিতা থাকলে আমরা আরো দূরে এগিয়ে যাব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আহ, এগুলো তো চলছে, আপনি তো বললেন যে কতদিন আগে থেকে প্ল্যানিংটা হচ্ছে, কিভাবে চলছে, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও একজন দাদাও যোগ দিয়েছে। থ্যাংক ইউ দাদা জয়েন করার জন্য। আহ, থ্যাংক ইউ। এটা তো বললেন যে কিভাবে পরিকল্পনাটা হচ্ছে। এবার হয়তো স্বপনদার কাছ থেকে হয়তো শুনতে চাইবো, বা আর দাদা যিনি জয়েন করেছেন, যে এগুলো করার সাথে সাথে বিভিন্ন চ্যালেঞ্জ নিশ্চয়ই থাকে আপনাদের, এবং যেগুলো ছোট থেকে অনেক বড় রকমের চ্যালেঞ্জও থাকে। অনেক চ্যালেঞ্জ থাকে যেগুলো আপনাদের কমপ্লায়েন্স দেন অ্যান্ড দেয়ার ইমিডিয়েটলি করা লাগে এবং আনএক্সপেক্টেড থাকে। এরকম ছোট থেকে বড় অনেক চ্যালেঞ্জ থাকে, এগুলো আপনারা কিভাবে ম্যানেজ করেন? আম, আমি 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 বলছি, তো আমাদের সাথে আপনি যেটা বললেন যে আমাদের সাথে এখন আমাদের সাথে যুক্ত হলেন ডক্টর নারায়ণ দাসও আমাদের এই বিএসপিসির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, এবং উনি আমাদের আরেকটি যে বড় প্রকল্প বাংলা স্কুল, যাকে আমরা বলি বিএসপিসি বাংলা স্কুল, সেই বাংলা স্কুলের উনি কোঅর্ডিনেটর। সে বিষয়ে উনি বলবেন। এবং আরেকটি প্রকল্প যেটা আপনি সাংস্কৃতিক কেন্দ্র তথা আমাদের স্পিরিচুয়াল সেন্টার বা মন্দিরের যে একটা প্রকল্প, সেই প্রকল্পের সাথেও উনি জড়িত। এই বিষয়ে উনি কথা বলবেন। আপনি যে জিনিসটা এখন জানতে চাইলেন যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো বিশাল। আমাদের দেশ যে পুজোর আয়োজন, ইট ইস অলমোস্ট লাইক অ্যান অটোমেশন। পুজো হবে 3 মাস আগ থেকে হইচই ধুমধাম, মোটামুটি বলতে গেলে পাড়ার বা এলাকার সবাই জানে কে কোনটা করতে হবে। কিন্তু আমাদের এখানে আমাদের এই রুটির রোজগারের জন্য যে আমাদের এই সব আমাদের যারা ভলান্টিয়ার রয়েছেন তারা দয়া করে যে সময়টা বের করেন, এই সময়টাকে অত্যন্তভাবে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো সেই সংগঠিত ব্যবহারের মধ্যে যদি আমরা আমাদের যেই যেই প্রতিকূলতা, যে চ্যালেঞ্জগুলো থাকে, সেগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করে আমরা সেগুলোকে যদি স্মুথলি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে পরে আমাদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজগুলো করতে হয়। এবং সেদিক থেকে এই বিএসপিসি আজকে প্রায় 30 বছরের সংগঠন। এখানে একটা 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 পজিটিভ ফরম্যাট তৈরি হয়ে গেছে বিভিন্ন কাজের, টেমপ্লেট তৈরি হয়ে গেছে বিভিন্ন কাজের, যার জন্যে আমাদের সময় অপচয়ের যে চ্যালেঞ্জটা বা যে সম্ভাবনাটা সেটি অনেক কম। কিন্তু অন্যান্য চ্যালেঞ্জগুলো, যেমন একটা ভেন্যু হায়ার করলে সেই ভেন্যুর সেখানকার রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের সেখানে নিরাপত্তা, যারা রান্না করছেন রান্নার খাবার একখান থেকে আরেকখানে নিচ্ছেন, তো সুষ্ঠুভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কাজগুলো করা, অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে। আপনি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি মনে করুন যে রান্না একটা জায়গায় হচ্ছে, যে পুজোর ভেন্যু সেই ভেন্যুতে হচ্ছে না, এই রান্নাটাকে আপনি সেই ভেন্যু থেকে পুজোর ভেন্যুতে নিয়ে যাওয়ার এই যে একটা প্রক্রিয়া, অত্যন্ত সাবধানভাবে করতে হয়। কারণটা হচ্ছে যে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে পরে আপনার কিছু নেই বললেই চলে। এই জিনিসগুলো বিভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে আমাদের এখানে। ভেন্যু আমাদের সংকট, দুই সংগঠন একটা ভেন্যু নিয়ে আমাদেরকে অনেক সময় আমাদেরকে ফাইট করতে হয়। তো কাউন্সিলের এক সময় যে পপুলেশন, এই পপুলেশন অনুযায়ী কাউন্সিলের কিছু ফ্যাসিলিটি, কমিউনিটি হল, এখন দ্রুতভাবে যেইভাবে আমাদের এখানে পপুলেশন বাড়ছে, সেই তুলনায় কিন্তু কাউন্সিলের হল বা কমিউনিটি সেন্টার বাড়ছে না। সেই একটা বিরাট সংকট আমাদের মধ্যে রয়েছে। তার জন্য কমিটি তারা চেষ্টা করছে, তাদের সাধ্যের বাইরে হলেও তারা
নিজেরা একটা কম করতে পারে কিনা বুঝিয়ে চেষ্টা করছে, আমরাও করছি, সেটা নিয়ে পরবর্তীতে কথা হবে। তো বিভিন্ন রকমের চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি ফরওয়ার্ড প্ল্যানিং করতে পারি, আমাদের পরস্পর বোঝাপড়া থাকে, তাহলে পরে চ্যালেঞ্জকে আপনি সুন্দরভাবে মোকাবেলা করতে পারেন। এবং আমি বলবো আমাদের বিএসপিসির ক্ষেত্রে আমরা এই ব্যাপারে বলতে পারি যে অ্যালার্ট। ধন্যবাদ দাদা। অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন এবং সেগুলো আপনারা কিভাবে মোকাবেলা করছেন, এবং এটা খুব ভালো লাগলো যে এই এটা করতে করতে এখন অনেকটা অটো পাইলটের মতন হয়ে গেছে, যে আপনারা ইনিশিয়েট করেন এবং এটা চলতে থাকে এটার ফ্রেমওয়ার্ক অনুযায়ী। সো এটাই হওয়াটাই স্বাভাবিক, যে অনেকদিন পরে ব্যাপারটা সবাই বুঝতে পারবে এবং দে উইল টেক কেয়ার, মানে প্রত্যেকে ওনারশিপ নিচ্ছে এবং দায়িত্ব নিচ্ছে, উইচ ইজ রিয়েলি গুড। আরও একটা প্রশ্ন বলতে চাই যে এই যে আপনাদের কর্মকাণ্ডে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবক তারা চলে আসেন কি না, আসলে কি পরিমাণ তারা হেল্প করে আপনাদেরকে, আর এই পূজাতে মেইন যে কি কার্যক্রমগুলো থাকে, ধর্মীয় ব্যাপারটা থাকে, কালচারাল ব্যাপারগুলো থাকে, এগুলো সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। স্বপন, আমি বলবো? বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ রহমান ভাই। এখানে আসলে আমাদের পূজায় তো অনেকগুলো সেগমেন্ট থাকে। সে ধরেন আমাদের পূজা ইটসেলফ যেটা ধর্মীয় তাৎপর্যপূর্ণ, এখানে অনেক মানে আমাদের নিয়ম কানুন মেনে চলতে হয় এবং একটা টাইমিং এর ব্যাপারও থাকে। সেটার জন্য আমাদের একটা গ্রুপ থাকে যারা লিস্ট করে আমাদের পৃষ্ঠের সাথে কমিউনিকেট করে কখন কিনতে হবে, কি জিনিসটা কিনতে হবে, সেটা একটা স্ট্রাকচারাল ওয়েতে করে তারা। আরেকটা গ্রুপ থাকে কালচারাল গ্রুপ, যারা রিহার্সাল হয়তো অ্যাটলিস্ট 8 উইকস করে কি কি প্রোগ্রাম যাবে ডিউরিং দ্য হোল ডে। আমাদের পূজাটা যেহেতু 2 দিনের পূজা হবে, সো মেক শিওর করে যেন এভরি সেগমেন্ট অ্যাট্রাকটিভ হয় এবং তাৎপর্যপূর্ণ হয়, এবং যেটা আমরা আগে বলেছিলাম সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে এই কাজগুলো করতে। এর বাইরেও যারা ভলান্টিয়ার থাকে, আপনি ইউ ক্যান নেম ইট, লাইক ফ্লোর মপিং থেকে শুরু করে সবজি কাটা, মশলা বাটা, গরম তেলে পাকুড়া ভাজি করা, এভরিথিং উই হ্যাভ টু ডু। যে যাকে আপনি দেখছেন হয়তো ব্যক্তিগত জীবনে উনি হচ্ছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু এই পূজার দিন এসে দেখবেন উনি হয়তো কিচেনের ফ্লোরটা মপ করছে, বা আপনি একজনকে দেখছেন যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে হয়তো পাকুড়া ভাজছে। সো এইটা অনেক আনন্দ দেয় আমাদেরকে। এই কাজটা করার জন্য আমাদের সিডনির এই পূজায় ক্যানবেরা, ব্রিসবেন, মেলবোর্ন থেকে আমাদের ভলান্টিয়াররা চলে আসে, যারা এই বিএসপিসির সাথে অনেকদিন যাবৎ যুক্ত। তো এটা খুবই আনন্দের যখন আমরা সবাইকে একসাথে পাই এবং পূজার আনন্দটা আমরা ভাগাভাগি করতে পারি। এবং এখানে দুইটা কথা আমি অবশ্যই রহমান ভাই বলবো, যেটা হচ্ছে আপনি হয়তো জেনে থাকবেন যে 2021 সালে ইউনেস্কো দুর্গাপূজাকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসাবে রিকগনাইজ করেছে কলকাতার দুর্গাপূজাকে। এবং এখানে পার্টিকুলারলি যে কালচারাল ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে কালচারাল ভ্যালুটা যেটা, সেটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানে তারপর থেকে যে সমগ্র বিশ্বে দুর্গাপূজার যে আনন্দ আমেজ এবং উৎসব, সেটার পরিধি অনেক বেড়ে গেছে। আরেকটা জিনিস আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার রিকগনাইজ করেছে পার্টিকুলারলি বিএসপিসি কে, সেটা নিয়ে দুটা কথা বলার জন্য আমি ডক্টর স্বপন পালদাকে একটু রিকোয়েস্ট করব। হ্যাঁ, ভালো বলেছেন। এই যে একটা ট্রফি দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলা শারদা সম্মান, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। তো পশ্চিমবঙ্গ সরকার প্রায় 10 বছর আগে একটা উদ্যোগ নিয়েছিল যে বাংলার বাইরে, মানে পশ্চিম বাংলার বাইরে যেখানে পুজো হয়, সেখানে তাদের যে আয়োজন, সেই আয়োজনকে কিভাবে উৎসাহিত করা যায়, প্রশংসিত করা যায়, সেজন্য ওনারা একটা আইটেম চুজ করলেন। সেটা হচ্ছে যে এই যে ডেকোরেশন গুলো হয়, ডেকোরেশন গুলো মোটামুটি দেশীয় ধারণা দিয়ে যারা ডেকোরেশন গুলো করছে তাদেরকে উৎসাহিত করা যায় কিনা, এই সুবাদে ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে আমরা সিডনিতে এই বিএসপিসি আমরা
একটা অথেন্টিক ডেকোরেশনের ক্যাটাগরিতে আমরা সেখানে পুরস্কৃত হই এবং আমাদেরকে কলকাতায় সেখানে এই পুরস্কার আমাদের আমাদের এখানকার এখানে উনি ঘটনাচক্রে উপস্থিত ছিলেন। উনি নিজে এই তখনকার এখনো উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনার নিজের হাত থেকে এসে পুরস্কার গ্রহণ করেছেন। তো এটা যদিও একটা সিম্বলিক, কিন্তু it carries inspiration and motivation for our next generation, যে আমরা আমাদের ছেলেমেয়েরা ওদেরকে এর সাথে যুক্ত করে অংশগ্রহণের মাধ্যমে আমরা এই ডেকোরেশন করছি। আমাদের কাছে অত্যন্ত একটা সুখকর এবং তৃপ্তিদায়ক বিষয়। তো সেই সব দিক থেকে আমি বলবো যে সিডনিতে যারা সংস্কৃতিকে আমাদের মানে আদি সংস্কৃতি আদি যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাকে যারা সামনে নিয়ে যেতে চান, যে কয়েকটি গুটি কয়েক সংগঠন রয়েছে তার মধ্যে বিএসপিসি। থ্যাংক ইউ দাদা। যেহেতু অনেকগুলো অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল একটা কানেকশনের কথা বললেন, তা এর সাথে একটা রিলেট করে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। এই যে পুজো বা আমাদের কৃষ্টি কালচারের যে বাঙালি আনার যে উদ্ভবটা, এটা তো পাক ভারত উপমহাদেশ থেকে এসছে। তো ভারতের সাথে আমরা যদি তুলনা করি যে ওখানের পুজো এবং বাংলাদেশের পুজো, এর সাথে যদি সিডনির পুজোর সাথে যদি আপনি তুলনা করেন, কোন জিনিসগুলো মনে হয় যে আসলে মিসিং হচ্ছে এবং কোনগুলো আসলে মন থেকে মনে হয় যে আহা এগুলো যদি পেতাম, এগুলো যদি থাকতো, এমন কোনো জিনিস মনে হয় কিনা আপনাদের এখন? আমি জানি না, নারায়ণদা হয়তো এটার উত্তর দিতে পারবেন। উনি হয়তো ভারতের একটা পুজোতে উনি ছিলেন, আমি ছিলাম না। নারায়ণদা আপনি জি না, থ্যাংক ইউ। আমার নাম নারায়ণ দাস। আমি অ্যাকচুয়ালি বিএসপিসির একজন মেম্বার অনেকদিন পর্যন্ত। 99-এ যখন আমি এসেছি এখানে, তখন থেকে আমি এসেছিলাম 99-এর অগাস্টে অস্ট্রেলিয়াতে। তো প্রথম 99-এর অক্টোবরে যে পুজোটা হয়, সে পুজোতেই আমি অংশগ্রহণ করি বিএসপিসি, এবং তখন থেকে আমি এটার সাথে জড়িত এখনো অবধি। না, তো যেটা হলো যে আমি অনেকদিন কলকাতাতে ছিলাম পড়াশোনার ব্যাপারে খাতিরে 3.5 বছর মতো। তখন প্রতিটা পূজায় দুর্গাপূজাটা দেখা হয়েছিল, কলকাতার দুর্গাপূজা। আর বাংলাদেশে তো পূজাতে ছিলামই যতদিন পর্যন্ত অস্ট্রেলিয়াতে আসার আগে অবধি। বাংলাদেশের পুজো বিভিন্ন অনুষ্ঠান, সে ঢাকা ব্যক্তিক অথবা গ্রামে যা হয় যখন সুযোগ হতো। আর সিডনিতে তো আছি 25 বছরের মতো। তো ডিফারেন্স যেটা হচ্ছে যে একটা জিনিসই মিসিং করি, সেটা হলো যে আমাদের যেহেতু আমরা বিভিন্ন কমিউনিটি হল অথবা কাউন্সিলের হল ভাড়া নিয়ে করি, যেটা হলো যে আমরা উইকেন্ড ছাড়া এটা করতে পারি না। মানে হলের জন্য হোক, প্লাস আমাদের ভলেন্টিয়ার যারা আছে তাদের সুযোগ সুবিধা বা তাদের ছুটির ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, সেজন্য এটা আমাদেরকে উইকেন্ডে করতে হয়। তো অনেক সময় হয় যে না, পুজোর যে তিথি নর্মালি তো কলকাতাতে সে ষষ্ঠী থেকে শুরু হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী অ্যান্ড দেন দশমী, বেসিক্যালি 5 দিন ওখানে পূজা হয়। তো এইখানে এটা আমরা মিস করি এই জন্য যে তিথি অনুসারে পূজাটা হয়তো করতে পারি না। ওইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা মিসিং পয়েন্ট আমাদের জন্য। অনেকে বলে যারা বিশেষ করে এই বয়স্ক লোকজন অথবা আমাদের মতো যারা আছে, যারা বিভিন্ন কালচার মানে বিভিন্ন বাংলাদেশ, ইন্ডিয়া বা ওখানকার পূজা দেখে এসছি, এই ষষ্ঠীর একটা আমেজ আলাদা, সপ্তমী একটা আমেজ আলাদা, অষ্টমীর একটা আমেজ আলাদা। সেই আমেজটা আমরা এখানে পাই না, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা। আমরা একদিনেই এই 5 দিনের পুজো, 5টা পুজো একদিনে করা হয়। তো ওইটা একটা ভীষণ আমার কাছে মনে হচ্ছে আমি মিস করি, যেহেতু আমি বাংলাদেশ এবং কলকাতার পুজোগুলো তে অংশগ্রহণ মানে দেখার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার। ওই এই জিনিসগুলো একটু মিসিং আছে। আর